বাংলাদেশে নির্বাচন ঘোষিত হয়েছে আগামী 12ই ফেব্রুয়ারি। তবে যে পথে চলছে দেশ তাতে নির্বাচন আদৌ হবে কিনা রীতিমতো সন্দেহ সেটা নিয়ে। হাদি হত্যাকাণ্ড নিয়ে যেভাবে জ্বলছে সারা দেশ, মানে জ্বালানো হচ্ছে এটা ভেবেচিন্তেই, তাতে মনে হচ্ছে নির্বাচন স্থগিত করে দেওয়ার বড় অজুহাত পেয়ে গেছেন মোহাম্মদ ইউনূস ও এনসিপি জামাত। তাই বিএনপি যতই নির্বাচন চেয়ে গলা ফাটাক, নির্বাচন হবে না। এবং এটাও দেখে নেবেন 25 তারিখে তারেক রহমানও খুব সম্ভব দেশে ফিরবেন না, তিনি আবার বাতিল করে দেবেন তার দেশে ফেরার কথা। ফিরলে বিপদ আছে তারেকের। বিএনপি মনে করছে এখন ভোট হলে তারা সংখ্যাগরিষ্ঠ আসন জিতে ক্ষমতায় আসবে, তাই তারা ভোটের জন্য উতলা। কিন্তু লক্ষ্য করার বিষয় কি জানেন, আওয়ামী লীগও পাখির চোখ করে তুলছে নির্বাচনকে। যদিও তারা এখন নিষিদ্ধ দল, নির্বাচন কমিশনে তাদের নথিভুক্তি এই মুহূর্তে স্থগিত, তথাপি তারা নির্বাচনের প্রচার অভিযান শুরু করে দিয়েছে। তা সে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক কিংবা তার পরে হোক। কিন্তু এতৎ সত্ত্বেও আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি বেশ জোরে সোরে শুরু করে দিয়েছে। স্বয়ং শেখ হাসিনার কাছ থেকে সম্প্রতি দলীয় কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ এসেছে। বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলের প্রাপ্তিগুলো নিয়ে মানুষের কাছে যেতে হবে নেতাকর্মীদের, ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিতে হবে যে দেশ কিভাবে অগ্রগতি অর্জন করেছিল আওয়ামী লীগের শাসনকালে। এবং সেই সঙ্গে এটাও বলতে হবে যে ফিরে এসে আবার দেশকে উন্নতির কোন শিখরে পৌঁছে দিতে চান আওয়ামী লীগ নেত্রী, সেই বিষয়গুলো বলতে হবে, অর্থাৎ আগামীর রোডম্যাপ। এই প্রেক্ষিতে প্রশ্ন জাগে, যখন দল কার্যত নিষিদ্ধ, নির্বাচন হলেও সেখানে অংশগ্রহণের সুযোগ নেই, এবং দলের মূল কর্ণধার নেত্রী যখন স্বয়ং দেশ থেকে নির্বাসিত শুধু নন, তার মাথায় ঝুলছে মৃত্যুদণ্ডের পরোয়ানা, তখন নির্বাচনের জন্য দলকে কেন ঝাঁপিয়ে পড়তে বলছেন শেখ হাসিনা? এটা কি অতিরিক্ত স্মার্টনেস দেখানো, নাকি সত্যি নির্বাচনী ময়দানে আওয়ামী লীগের যোগদানের সম্ভাবনা আছে? এখনকার আলোচনা এই বিষয়টি নিয়ে। কিসের প্রেক্ষিতে আওয়ামী লীগের এই বিশ্বাস জন্মেছে যে তারা নির্বাচনে অংশ নিতে পারবে, এই বিষয়টা নিয়ে এখনকার আলোচনা। প্রথমে দেখা যাক কিভাবে এগোবার ছক করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা দলের শীর্ষস্থানীয় নেতা ওবায়দুল কাদেরের, মানে যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার মাধ্যমে নির্দেশনা প্রদান করেছেন। এই নির্দেশনাগুলি কি? 1. সংগঠন শক্তিশালী করতে হবে, দলকে সুসংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধ রাখার নির্দেশ তিনি দিয়েছেন, যাতে সদস্যরা নিয়মিত সক্রিয় থাকেন। 2. জনসংযোগ কৌশল, গ্রামীণ এবং শহর এলাকায় ঘরে ঘরে বার্তা পৌঁছানোর জন্য বা কর্মী বাহিনী প্রস্তুত করা। 2024 সালের নির্বাচনে এই মডেলটিতে 6 লক্ষ প্রচার কর্মী নিয়ে আওয়ামী লীগ নির্বাচনী ময়দানে নেমেছিল। 3 নম্বর, ঐতিহ্য এবং দৃষ্টিভঙ্গির বার্তা। এটা খুব বড় একটা বার্তা। সেটা কি? এটা হচ্ছে মুক্তিযুদ্ধের ঐতিহ্য এবং অগ্রগতির বিবরণ বলার মাধ্যমে দলের সাথে সংযোগ স্থাপন করা। এইগুলো হচ্ছে পদ্ধতি। গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার আহ্বান তিনি করেছেন। নভেম্বর 2025-এ শেখ হাসিনা স্পষ্টভাবে বলেছেন যে চলমান নির্বাচন প্রক্রিয়া গণতান্ত্রিক নয় এবং আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে না। তার দল অনেকগুলি শর্ত পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য দাবি করেছে। কেমন? সেগুলো হচ্ছে যে সমস্ত অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহার
প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়, হাসিনা এবং দলীয় নেতাদের বিরুদ্ধে যে বানোয়াট মামলা প্রত্যাহার করতে হবে। তারপর সকল রাজনৈতিক বন্দী অবিলম্বে মুক্তি দিতে হবে তাদেরকে। তত্ত্বাবধায়ক সরকার একটা প্রতিষ্ঠা করতে হবে যারা নির্বাচন পরিচালনা করবে। এছাড়া লিবারেশন ওয়ার ঐতিহ্য অর্থাৎ মুক্তিযুদ্ধের যে চেতনা এবং ঐতিহ্য এবং তার যে জাতীয় পরিচয় সেগুলোকে ফিরিয়ে আনতে হবে। ডিসেম্বর ফিরিয়ে আনতে হবে না, আরো শক্ত করে প্রতিষ্ঠিত করতে হবে মানুষের মনে। ডিসেম্বর 2025-এ যে বিজয় দিবসে শেখ হাসিনা একটি শক্তিশালী, এই 16 ডিসেম্বর তিনি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং আওয়ামী লীগের দিক নির্দেশনায় 1971 সালে লিবারেশন ওয়ারের আত্মা সংরক্ষণ করা জাতীয় দায়িত্ব। এই প্রচারের মূল স্তম্ভ মানে কোন কোন দিকে প্রচার হবে, সব থেকে বড় জিনিস যেটা বলা হয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনার দল তার গত 15-16 বছরের শাসনকালে যে অর্থনৈতিক পরিকাঠামোগত অবকাঠামোগত সাফল্য অর্জন করেছে সেইগুলো মানুষের মধ্যে প্রচার করতে হবে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে এই সমস্ত সক্রিয় প্রচার কৌশল তিনি বাস্তবায়ন করতে হবে এবং এর আগেই বলেছি এর ভিত্তি হবে গত 15-16 বছরের শাসনকালের যে সাফল্য, সেই সাফল্যগুলো। এই বার্তাগুলো তৃণমূল স্তরে প্রচার করা হচ্ছে মানুষকে জানানোর জন্য যে অর্থনৈতিক উন্নতি এবং অবকাঠামো উন্নয়ন কিভাবে সাধারণ জীবনযাত্রার মান উন্নত করেছে। শেখ হাসিনার বিশ্বাস এবং সেটা সাধারণভাবে সেই বিশ্বাস হওয়ার যথেষ্ট যৌক্তিকতা আছে। সেটা হলো ইউনূসের প্রশাসনিক ব্যর্থতা, দেশের অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা, দ্রব্যমূল্য বৃদ্ধি, কলকারখানা বন্ধ হয়ে যাওয়া, আইন শৃঙ্খলা ভয়ঙ্কর অবনতি আর মৌলবাদী শক্তির উত্থান এবং তার ফলে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া। এই সব মিলিয়ে মানুষের সামনে আশার আলো দেখাবে তার শাসনকালের অর্জন এবং সেই আলো দেখিয়ে মানুষের মনে আওয়ামী লীগ তার আসন আবার আরো শক্ত করে প্রতিষ্ঠা করতে চায়, সেই লক্ষ্যেই প্রচার অভিযানের নির্দেশ। কিন্তু দল যদি নির্বাচনী ময়দানের বাইরে থাকে কিংবা নির্বাচন যদি আদৌ না হয় তাহলে এই প্রচারে কি লাভ? এর একটাই উত্তর, নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ রীতিমতো আশাবাদী। শুধু আশাবাদী নয়, রীতিমতো। এই আশাবাদ ও আত্মবিশ্বাসের পেছনে আছে আন্তর্জাতিক চাপ, বিশেষ করে ভারতের চাপ। ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশের শাসক গোষ্ঠী যে উচ্চগ্রামে নিয়ে গেছেন ভারত বিরোধিতা, সেটা ভারতের গত 1.5 বছর ধরে ভারতের মধ্যে যে বারুদ জমছিল সেই বারুদে কিন্তু অগ্নি শলাকা দিয়ে দেয়া হয়েছে, তারপরে বিস্ফোরণ। এবং আপনাদেরকে গত কালকের ভিডিওতে বলেছি ভারত একেবারে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শিক্ষা দেওয়ার পথে, আরো পরিষ্কার করে বললে সামরিক অভিযানের পথে ভারত কিভাবে এগোচ্ছে। কিন্তু হাসিনার এই আত্মবিশ্বাস এবং নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তার দলের বর্তমান তৎপরতার পেছনে আন্তর্জাতিক চাপের কথা বলেছি। বিশেষ করে ভারতের অবস্থান যে একটি বড় ভূমিকা পালন করছে সেই বিষয়ে জোরালো আলোচনা চলছে আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকদের মধ্যে। 2025 সালের ডিসেম্বরের বর্তমান উত্তাল পরিস্থিতিতে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা উজ্জ্বল হওয়ার পেছনে যে কারণগুলি দেখা যাচ্ছে সেগুলো এরকম। প্রথমত শেখ হাসিনার, প্রথমত বলেছি যে ভারতের অবস্থান, মানে এখানে ভারতের অবস্থানের কথা বারবার বলছি যে শেখ হাসিনার বর্তমান আত্মবিশ্বাসের মূলে রয়েছে ভারতের শক্ত কূটনৈতিক অবস্থান। আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা বা নিষিদ্ধ করার যে প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার করেছে, ভারত তা নিয়ে প্রকাশ্যে এবং কূটনৈতিক চ্যানেলে প্রবল উদ্বেগ জানিয়েছে এবং চাপ দিয়েছে
আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে তাদের গণতান্ত্রিক পরিসর সংকুচিত না করার জন্য, অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটা দেশের গণতান্ত্রিক পরিসর সংকুচিত করার শামিল হবে। ভারত মনে করে একটি বড় রাজনৈতিক শক্তিকে নির্বাচনের বাইরে রাখলে বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না। হাসিনার জন্য এটি একটি বড় লাইফ লাইন। তিনি মনে করছেন ভারতের এই চাপের মুখে অন্তর্বর্তীকালীন সরকার নমনীয় হতে বাধ্য হবে, কারণ তাকে ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থাকবে না। দ্বিতীয়ত, শেখ হাসিনা দিল্লি থেকে বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে তার দলের লক্ষ লক্ষ সমর্থক ভোট বয়কট করবে। এমনটা হলে এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের হার ভীষণভাবে কম হবে। সেই হার গত বছর জানুয়ারিতে শেখ হাসিনার আমলের ভোটদানের হার থেকেও কম হওয়ার সম্ভাবনা। আর সেটা হলে হাসিনার বিরুদ্ধে আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার যে অভিযোগ ছিল সেই একই অভিযোগ বরং আরো বড় হয়ে উঠবে এই নির্বাচনের বিরুদ্ধে। সবচেয়ে বড় কথা, বিএনপি নিজে নির্বাচন বয়কট করেছিল এর আগে। আওয়ামী লীগ কিন্তু বয়কট করতে চায় না নির্বাচন, তারা নির্বাচনে অংশ নিতে চায়। এই অবস্থায় তাদের বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন শুধু ভারত নয়, পশ্চিমের কোনো গণতন্ত্রই মানবে না। তৃতীয়ত, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতকে সঙ্গে রাখা যে ভীষণভাবে জরুরি, এই সত্যিটা এতদিনে ভালোভাবে বুঝতে পেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বুঝেছেন ভারতকে সঙ্গে না রাখলে ভারত তার নিরপেক্ষ অবস্থান পাল্টে রাশিয়ার আরো ঘনিষ্ঠ হবে এবং আমেরিকা থেকে দূরে সরে যাবে। চীন এবং ভারত দুটো দেশকে শত্রু করে তুললে আমেরিকার সমূহ ক্ষতি। বাধ্য হয়েই তাই ভারতের বাংলাদেশ নীতিতে সায় দিতে হবে আমেরিকাকে। আর এই প্রক্রিয়া যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে তার নানা সংকেত দেখা যাচ্ছে, যার মধ্যে প্রধানতম হলো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের প্রথমে দিল্লি, তারপর দোহায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক। সেই সব বৈঠকে মার্কিন প্রতিনিধিরাও হাজির ছিলেন এবং ভারতের মতে তারা মত মিলিয়েছেন। শেখ হাসিনা স্পষ্ট বুঝেছেন এটা, তাই দলীয় সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রচার অভিযান শুরু করার। এরপরেও আছে, এরপরে চতুর্থ যে কারণটা অতি সাম্প্রতিক, হাসিনার পক্ষে সেটা খুব ভালো কাজ দিয়েছে, সেটা হলো ওসমান হাদির হত্যাকাণ্ড, তার পরবর্তী সহিংস ঘটনা প্রবাহ। যেভাবে কোন রকম তদন্ত ছাড়াই আওয়ামী লীগ ও ভারতকে অভিযুক্ত করে বিবৃতি দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক নেতারা, বাংলাদেশ সরকারের একাধিক উপদেষ্টা, তাতে ভারত প্রচন্ড সংক্ষুব্ধ। এই ঘটনাটি হাসিনার জন্য পরোক্ষভাবে একটি সুযোগ তৈরি করেছে। ওসমান হাদির মৃত্যুর পর অভিযোগ ওঠে যে তার হত্যাকারী ভারতে পালিয়ে গেছে, এর জয় তাকে ফেরত দিতে হবে। এর জেরে বাংলাদেশে তীব্র ভারত বিরোধী বিক্ষোভ শুরু হয় এবং ভারতীয় হাই কমিশন ঘেরাও বা বন্ধের দাবি ওঠে। এই পরিস্থিতিতে ভারতও কঠোর অবস্থান নিয়েছে। ভারতীয় ভিসা সেন্টারগুলো সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এবং ঢাকায় ভারতীয় দূতকে বাংলাদেশ তলব করেছিল, তার পাল্টে হিসেবে ভারতও কড়া ভাষায় কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে। এসব ঘটনায় হাসিনার কি লাভ? বাংলাদেশে দেখুন, বাংলাদেশে যখনই ভারত বিরোধিতা সহিংস রূপ নেয় বা অস্থিতিশীলতা তৈরি হয়, তখন ভারত নিরাপত্তা নিয়ে তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। ভারত তখন মনে করে যে বাংলাদেশে হাসিনাই একমাত্র স্থিতিশীলতার গ্যারান্টি। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অরাজকতা ভারতকে এই সিদ্ধান্তে আরো অটল করছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ এবং হাসিনার মতো শক্ত হাতের শাসকই তাদের বাংলাদেশের জন্য যেমন প্রয়োজন, তেমনি ভারতেরও
অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য প্রয়োজন। হাসিনার আত্মবিশ্বাস এখান থেকেই আসছে যে পরিস্থিতি যত খারাপ হবে ভারতের সমর্থন তার প্রতি তত জোরালো হবে। হাসিনা যে কর্মীদের উন্নয়নের কথা বলে ঘরে ঘরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তা মূলত দলের মনোবল চাঙ্গা রাখার এবং অস্তিত্ব টিকিয়ে রাখার কৌশল তো বটেই, তার সঙ্গে বিরাটভাবে ফিরে আসা নির্বাচনী ময়দানে সেটাও উদ্দেশ্য। যদিও প্রকাশ্যে বড় সমাবেশ করা কঠিন, তবুও গোপনে বা ঘরোয়াভাবে জনসংযোগের মাধ্যমে তিনি ভোটারদের মনে করিয়ে দিতে চাইছেন তার সময়ের স্থিতিশীলতার কথা। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার বা কোণঠাসা হওয়ার ভয়ের মধ্যেও নভেম্বরে দেশ জুড়ে শাটডাউন বা বিক্ষোভের ডাক দিয়ে সফল করেছে, সেগুলো নিজেদের উপস্থিতি জানান দিয়েছে। এই সক্রিয়তা আন্তর্জাতিক মহলকে দেখানোর জন্যে যে আওয়ামী লীগ এখনো একটি শক্তিশালী পক্ষ এবং তাদের ছাড়া রাজনীতি অচল। শেখ হাসিনার এই রীতিমতো আশাবাদী হওয়ার পেছনে এগুলো প্রধান কারণ। আরও একটা বড় কারণ রয়েছে, বললাম জিও পলিটিক্যাল ইকুয়েশন বা ভূ রাজনৈতিক সমীকরণ, এবং সেই সমীকরণ অনুযায়ী আওয়ামী লীগকে সেখানটাতে আওয়ামী লীগ এবং এই ভূ রাজনৈতিক সমীকরণের জন্য ভারতকে অস্বীকার করা যাবে না, ভারতের অবস্থানকেও ভারতের চাওয়াটাকেও গুরুত্ব দিতে হবে। সুতরাং কি দেখা গেল শেখ হাসিনার আত্মবিশ্বাস কোনো অলীক স্বপ্ন নয়, বরং এটি ভারতের কূটনৈতিক লেভারেজ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে কাজে লাগানোর ঠান্ডা মাথার রাজনৈতিক হিসাব। আন্তর্জাতিক ভূ রাজনীতির খেলায় বাংলাদেশে ভারত যেটা চায় সেটা অস্বীকার করার ক্ষমতা খোদ আমেরিকারও নেই। আর বাংলাদেশকে স্থিতিশীল রাখার ক্ষমতা ইউনূস কিংবা তার পৃষ্ঠপোষক জামাতের নেই। সে ক্ষমতা আছে আওয়ামী লীগের এবং কিছুটা পরিমাণে বিএনপির। কিন্তু গত 1.5 বছরে বিএনপি যেভাবে নিজেকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিতে রূপান্তরিত করেছে, যেভাবে ইউনূসকে নিঃশর্ত সমর্থন দিয়ে দেশকে আজকের অরাজক পরিস্থিতিতে এনেছে, তাতে বিএনপির সমর্থনের জমি অনেকটাই ভেঙেছে। আমি বারবার করে একটা কথা বলি, বাংলাদেশের নির্বাচনের দুটো পক্ষ, একটা মুক্তিযুদ্ধের সমর্থনের পক্ষে আর একটা মুক্তিযুদ্ধের পক্ষে, আর একটা মুক্তিযুদ্ধের বিরোধের পক্ষে। এই মুক্তিযুদ্ধের সমর্থনের পক্ষের পুরো শক্তিটাই বেশিরভাগ শক্তি বিএনপি থেকে কিন্তু চলে আসবে আওয়ামী লীগের কাছে। আর বিএনপির মধ্যে যে মৌলবাদী শক্তি আছে, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিও যারা রয়েছে, তারা চলে যাবে জামাতের সঙ্গে। বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র ইউনিয়নের নির্বাচন সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। আওয়ামী লীগের অনুপস্থিতির কথা ভেবে বিএনপি নিজেকে যতই ক্ষমতাবান ভাবুক না, আসলে সেটা নয়। এই গোপন তথ্য দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। এখানেই আওয়ামী লীগের প্রাসঙ্গিকতাকে ভারত তো বটেই, আমেরিকাও মানতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা এজন্যেই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এতটা আশাবাদী। দলীয় সমর্থকদের উদ্দেশ্যে ঘরে গিয়ে প্রচার করতে বলা হয়েছে এজন্যই। আর ইউনূসের ক্ষমতা নেই এই নির্বাচনকে হয়তো ফেব্রুয়ারি থেকে সরিয়ে দিতে পারেন কিছুদিনের জন্যে, কিন্তু বড় কোনো সময়ের ব্যবধানে, অর্থাৎ বহুদিনের জন্য, যেটা উনি বলেছেন এর আগে, অনেকেই বলছে নাকি ওনাকে 50 বছর দেশ শাসন করতে, 5-10 বছর নয়, 50 বছর কথাটা নিজেই বলেছেন, সেটা কিন্তু সম্ভব নয়। বিশ্ব জনমতের চাপে, ভারতের চাপে নির্বাচন করতে হবে আজ না হোক কাল। ফেব্রুয়ারি বড়জোর পিছিয়ে 2-1 মাস পিছাতে পারে, তার বেশি নয়। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, বিএনপির দীর্ঘদিনের কাণ্ডারি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ছেলে। সবচেয়ে পরিচয় জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছেলে। সেই ক্ষেত্রে তারেক রহমানের নিরাপত্তা এমনিতে একটা ইস্যু, কিন্তু এবার 17-18 বছর লন্ডনের থেকে তিনি যখন ফেরার নাম নিচ্ছেন, তখন তিনি নিজেই যখন বলছিলেন যে স্পর্শকাতর কিছু ইস্যুতে তার ফিরতে প্রবলেম হচ্ছে, ফলে যথেষ্টই বোঝা যায় যে তারেক রহমানের ফিরে আসার পেছনে কিছু হুমকি দামকির ব্যাপার ছিল। আমরা তার ফিরে আসা ডিক্লেয়ার করার পরে আমরা বলেছি যে ধারণা করা যেতে পারে যদি ভারত এবং আমেরিকার কোনো বাধা থেকে থাকতো সেটা উদ্ভূত হয়ে গেছে। এর মধ্যে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের
অধ্যাপক অধ্যাপক বিলাল জামান, তিনি একটা টক শোতে, ডিবিসিতে অথবা চ্যানেল 24-এ একটা টক শোতে বলেছেন যে তারেক রহমানের জন্য তুরস্ক একটা হুমকি, এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার নতুন করে বাংলাদেশের নাড়াচাড়ার খবর শোনা যায়। এবং তিনি সরাসরি বলেছেন যে তুর্কি থেকে একটা বড় হুমকি আছে, মানে তুর্কির নিরাপত্তা নিয়ে তুর্কির একটা থ্রেট কেন আছে না আছে এটা তিনি ভালো জানেন, বা আমরা ভবিষ্যতে এই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। এই যখন সিচুয়েশন, তখন তারেক রহমানের দেশে আসা নিষ্কণ্ঠ করতে, এটা নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এটা স্বাভাবিক। তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে হঠাৎ ঝড় তুলেছে। তিনি যে ফ্লাইটে আসবেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে 365 জন যাত্রী সহ সেই ফ্লাইটে আসার কথা, সেই ফ্লাইটে দুইজন কেবিন ক্রুকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই রিপোর্টে যাবো। আমি আপনাদেরকে একটু বলি, বাংলাদেশ বিমানের কেবিন ক্রুরা রাজনৈতিকভাবে বহু বছর ধরে তারা ব্যবহৃত হয়, রাজনৈতিকভাবে তাদের কেরিয়ার ডিপেন্ড করে, তারা হেনস্থা হয়। দুজন কেবিন ক্রুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা আওয়ামী লীগ নেতা এবং শেখ হাসিনার আত্মীয় শেখ সেলিমকে, তিনি যখন ফ্লাই করতেন বাংলাদেশ বিমানে, তখন তারা সেবা দিত, মানে কেবিন ক্রুর দায়িত্ব পালন করত। এটাও খুব ইন্টারেস্টিং, নিশ্চয়ই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল, এবং খবর এসছে যে তাদের শেখ সেলিমের সাথে কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তারা কেবিন ক্রুর দায়িত্ব পালন করবেন এই জায়গায়, এদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে একটু শুধু বলি, আমাদের পূর্ণিয়ার খোঁজ ইউটিউব এবং ফেসবুক পেজ যেগুলো পুরনো ছিল, সেগুলোতে আপনারা চোখ রাখলে দেখবেন যে আগের, এখন তো আমাদের নিয়ন্ত্রণ নাই সেইগুলোতে আমরা কেবিন ক্রুদের যন্ত্রণা, মানে কেবিন ক্রুদেরকে যে যন্ত্রণা করা হয়েছে, তাদেরকে কিভাবে নিপীড়ন নির্যাতন করা হয়েছে, এই নিয়ে আমরা অসংখ্য কন্টেন্ট করেছিলাম। আমরা বহু অভিযোগ আমরা প্রমাণ আকারে পেয়েছিলাম, তাদেরকে কিভাবে টিস করা হতো বিমানের কর্মকর্তারা, সেসব আমরা দেখেছি। বিগত সরকারের সময় ঘটেছে, সব সরকারের সময় ঘটে, এখানে পলিটিক্যালি মোটিভেটেড কাজ চলে। এই সময় এই খবরটা নিশ্চয়ই নতুন একটা উৎসুক ব্যাপার তৈরি করেছে তারেক রহমানের নিরাপত্তার দিক থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটে ঢাকা আসবেন, সেটির দায়িত্ব থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা হলেন জুনিয়র পার্সার মোহাম্মদ সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট ফ্লাইটের নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থাপনার বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারেক রহমান আগামী 25 ডিসেম্বর ঢাকায় পৌঁছার কথা রয়েছে। বিমান সূত্রের তথ্য অনুযায়ী গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখিত রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতেই ওই দুই কেবিন ক্রুকে ফ্লাইটের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। অভিযোগ রয়েছে তারা নিয়মিত সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ফ্লাইট পরিচালনার দায়িত্বে ছিলেন। এদিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটটি বুধবার সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। ওই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতাও থাকার কথা। 365 দিনের মধ্যে ম্যাক্সিমামই বিএনপির নেতাকর্মী তারা খুব প্রতিযোগিতা করে সেই ফ্লাইটের টিকিট কেটেছেন। বিমান সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে দুই কেবিন ক্রু রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াও ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয়। এসব বিবেচনায় তাদের ফ্লাইট দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ওই ফ্লাইটে জুনিয়র পার্সন মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেন আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ। এর আগে এই ধরনের সিদ্ধান্তের নজির রয়েছে। গত 22 মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফ্লাইট থেকেও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলাম রিপন নামের দুই কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সে সময় ভিআইপি যাত্রীর নিরাপত্তা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি কারণ হিসেবে উল্লেখ করে। আমি এদের মধ্যে নাম ধরে বললাম না, কিন্তু একজনের ডাক নাম আমি জানি। তিনি আওয়ামী লীগ আমলে নির্যাতিত ছিলেন এবং বিএনপি চেয়ারপারসনের ফ্লাইট থেকে যাদেরকে নামানো হয়েছিল, এবং তিনি তার ছাত্র জীবনের ছাত্রদল করতেন। আমি জানি না, হঠাৎ করে আমার নামটা দেখে ডাউট হচ্ছে, কিন্তু তাকে কেন ফ্লাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছিল নিশ্চয়ই ভবিষ্যতে আমি আপনাদেরকে যদি আরো খোঁজ নেই তাহলে জানতে পারবো। তবে আমার জানা মতে, আমি এই বিমান নিয়ে যেহেতু কাজ করতাম, বিমানের কেবিন ক্রুদের বঞ্চনা লাঞ্ছনা সেগুলো নিয়ে যে কাজ করতাম, আমার যতটুকু মনে পড়ে যে এই দুজনের শেষ নাম এবং খালেদা জিয়া ফ্লাইট থেকে নামানো হচ্ছে, তাদের একজন সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি। তিনি কি ইন্টারনাল এখন পলিটিক্সের শিকার,
নাকি মানে হয় দেখবেন এইসব ক্ষেত্রে অনেক সময় অতি উৎসাহীরা, সামনের দিন বেগম খালেদা জিয়া, তারেক রহমানের, ফলে অতি উৎসাহীরা খুব ভালো সাজার জন্য বা অন্য কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ড করতে পারে। উড়িয়ে দেওয়া যায় না এইসব। কারণ আমি আবারও বলছি যে যার নামটি আমি জানলাম তিনি গত সরকারের সময় খুবই অবহেলিত, নির্যাতিত ছিলেন। যাই হোক, তারেক রহমানের দেশে ফিরে আসা নিষ্কণ্টক হোক, ঝুঁকিমুক্ত হোক। তার ঝুঁকি মোকাবেলার জন্য সবচেয়ে বড় 2000 পুলিশ মোতায়েন থাকবে এবং সবচেয়ে বড় দায়িত্বটি সিএসএফ, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের। ফলে নিশ্চিতভাবেই এটি একটি লক্ষ্য রাখার মতন ঘটনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।